ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। বলেন আর কি বলতে চান আপনারা বলেন। দেখুন হারুন ভাই, আমরা এসেছি আপনার সমস্যার সমাধানের জন্য। আপনাকে শুধু শুধু হয়রানি করতে আমরা আসিনি। তাই যদি হতো তাহলে সমস্যাটা বাড়ি থেকে টেনে আনতেন না আমার বাড়িতে, বাইরে গিয়ে সমস্যার সমাধান করতেন। বাড়ি পর্যন্ত আমরা আসতে চাই। ও তাহলে কি আপনাদেরকে দাওয়াত করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি? না এসে তো কোনো উপায় ছিল না। আপনি অনক্ষণ যেভাবে কথা বলছেন সব দোষ আমাদের। এটা দোষগুণের প্রশ্ন না, এটা মান সম্মানের প্রশ্ন। আপনারা সালিশ ডেকেছেন আমারই বাড়িতে, আমারই বিরুদ্ধে। নিজের সম্মান আপনি নিজে নষ্ট করেছেন, ধরে রাখতে পারেননি। ধার নিয়ে ফেরত না দেওয়াটা কোনো মানি লোকের কাজ নয়। তার মানে আপনারা কি বলতে চান, আমার মান সম্মান নেই এটা বলতে চান? হারুন ভাই, খারাপ আচরণ কোনো ভালো মানুষের লক্ষণ নয়। আমরা এসেছি একটা সমাধান করার জন্য। এখন আপনিই বলেন ধার পরিশোধটা কবে করবেন, সঠিক তারিখটা দিন। দিব দিব ভাই, টাকাটা দিয়ে দিব। এই অল্প কটা টাকা, 3 লক্ষ টাকা তো অল্প না। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি আগামী সপ্তাহে দিয়ে দেবো। আগামী সপ্তাহে? হ্যাঁ, এই মঙ্গলবারের দিকে আমি টাকাগুলো দিয়ে দেবো। আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এর আগেও আপনি অনেকবার কথা দিয়েছেন, এবার যে আপনার কথার বরখেলাপ হবে না তার কি ঠিক আছে? দিয়ে দেবো দিয়ে দেবো। হ্যাঁ, আপনার তো আরো পাওনাদার আছে। আপনি কি করে আমাদের সকলকে বাদ দিয়ে আমাদের টাকা পুরোটা শোধ দেবেন? এবার আমি একবারে সবার টাকা দিয়ে দেবো, বিশ্বাস করেন আপনারা। দেখুন হারুন ভাই, আপনি নিশ্চিত করে সবাইকে বলুন যে আপনি কবে ধারের টাকা পরিশোধ করবেন, একটা সঠিক একটা ডেট দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে হারুন ভাই, সমিতির সবাই তো আমাদের কাছে জানতে চাবে আপনি কিভাবে ধারের টাকা পরিশোধ করবেন সেটা বলেন। উত্তরায় আমার একটা জমি ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি। বাবা, কি বললে তুমি? তুমি জমিটা বিক্রি করে দিয়েছো? মায়ের জমিটা তুমি বিক্রি করে দিয়েছো?
কি ব্যাপার তুমি এখন এখানে? দেখো নাতাশা, শ্রমিক স্যার যেহেতু দেশে নাই, আমরা কি সরাসরি মিসেস নার্মিনের সাথে যোগাযোগ করব? কেন? কেন তুমি বলছো কেন? অথচ তোমার কাছে যখন মনে হচ্ছিল সামথিং ইজ গোয়িং রং, তুমি কিন্তু সরাসরি আরমান সাহেবের সাথে যোগাযোগ করেছিলে। আমি সেই জন্যই বলছি অর্ণব, আমি অনেক ওভার এক্সাইটেড হয়ে আরমান বসের সাথে যোগাযোগ করেছিলাম, বাট দেন আই রিয়েলাইজ দ্যাট এটার কোনো মানে নেই, অ্যান্ড আই ডিড নট গেট আ রেসপন্স। আমার কথা হচ্ছে যে আমি তখন বুঝতে পেরেছি যে সৌমিক স্যার কেন উত্তেজিত হন না খুব ইজিলি। আর তাছাড়া সৌমিক স্যার তো কিছুদিন পর দেশে আসছেনই, তখন উনি সব কিছু জানতে পাবেন এবং নিশ্চয়ই উনি ওনার মতো করে ডিসিশন নেবেন। দেখো অর্ণব, তুমি আমার মতামত জানতে চেয়েছো তাই আমি জানালাম, কিন্তু তুমি কি সিদ্ধান্ত নেবে বা তুমি কি করবে ইটস টোটালি আপ টু ইউ, কারণ সৌমিক স্যারের অবর্তমানে তুমি ওনার জায়গায় আছো। সো ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আরে কাকা হাসতেছেন কেন? আমার মনে খুব খুশি, খুব সুখ, সেজন্য হাসতেছি। তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা থাকবে না। শোনো টুকু চৌধুরী, ডাক্তার অর্ণব আর ডাক্তার আদনানের মধ্যে একটা রেষারেষি চলতেছে। আরবিন ম্যাডাম ডাক্তার আদনানকে সায়ান্নের যে সমস্ত কাজ করতে বলেছেন, ডাক্তার সৌমিক আসার আগেই ডাক্তার আদনান সেটা করে দিয়ে প্রমাণ করতে চাচ্ছে সে কতটা এফিশিয়েন্ট। আর ডাক্তার অর্ণব হইতেছে একেবারেই সহজ সরল বোকা মানুষ, তাই তাকে আরেকটু উত্তেজিত করে দিয়ে আসলাম। চৌধুরী, তুমি আমার কথা শুনতেছো না? হ্যাঁ হ্যাঁ বলে। সায়ান্নের ব্যাপারে তোমার কোনো আগ্রহ নাই সেটা আমি বুঝতেছি, কিন্তু কিসের ব্যাপারে তোমার আগ্রহ সেটা আমি বুঝতেছি না। হ্যাঁ, আগ্রহ থাকবে না কেন? 24 ঘন্টা এখানে আসি, চাকরি করছি, আর কি চান কি? আমার চাওয়াটা তো কোনো বিষয় না। আমি তোমাকে যে প্রশ্ন করেছি তোমাকে সেই উত্তর দিতে হবে। যদি না দাও, এই সোলেমান উত্তর খুঁজে বের করবে। এভাবে জমি বিক্রি করাটা আপনার একদমই উচিত হয়নি। বাড়ির সবার মতামত নেওয়াটা জরুরি ছিল। ওনার জমি উনি বিক্রি করতেই পারে, এতে সবার পারমিশন নিতে হবে কেন? জমি তো ওনার ছিল না, ওনার স্ত্রীর নামে ছিল। ওনার নামে নিশ্চয়ই লিখে দিয়েছিল। নাও তো হতে পারে, শুনি না। আচ্ছা, আমরা আপনার মুখ থেকে শুনি বাকি কথা। রিয়্যাক্ট করেছিল।
ছেলেমেয়েরা ভীষণ রিয়্যাক্ট করেছিল। কি করে পারলে বাবা? তোমার একটু কষ্ট হলো না? প্রয়োজন হলে বিক্রি করবো না? ওটা মায়ের জমি ছিল বাবা, মায়ের শেষ স্মৃতি। হ্যাঁ, তোমার মায়ের জমি ছিল, কিন্তু তোমার মা মৃত্যুর আগে ওটা আমার নামে লিখে দিয়ে গেছে। না, তোমার একার নামে লিখে দিয়ে যায়নি, আমাদের সবার নামে জমি লিখে দিয়ে গিয়েছিল। আর কোন প্রয়োজনে কথা বলছো তুমি? যার ধার দেনা করছো তুমি করেছো। হাজারবার তোমাকে শোধ ধরা করবো, তারপর তুমি ধার দেনা করছো। সেই ধার দেনা শোধ করার জন্য এখন তুমি যা খুশি তাই করবে। তুমি কেন এর মধ্যে কথা বলছো? আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে থাকিস তো বউকে নিয়ে একা, তোর নিজের মতো করে থাকতে। যদি আমাদের সাথে, তাহলে তোর কথা আমি শুনতাম। ভুলে গেলে বাবা? প্রথম থেকে কিন্তু আমি একা থাকি না, আমরা একসঙ্গে থাকতাম। নিচের দারোয়ানের কাছ থেকে তোমার টাকা ধার নেওয়া, এলাকার প্রতিটা দোকানে তোমার বাকির খাতা খুলে রাখা, আর পথে ঘাটে তোমার কাছে বাকির টাকা চাওয়া। এসব যদি নতুন বউ দেখতো, শ্বশুরের সম্মান থাকতো? থাকতো না, থাকে না বাবা। তোমাকে অনেকবার শোধরানোর পরও তুমি আমার কথা শোনোনি। ধীরে ধীরে আমি তোমাদের কাছ থেকে দূরে সরে গেছি বাবা। না, শুনিনি, কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে বিষয় সম্পত্তি নিয়ে আমি যা কিছু করি না কেন তোদের সকলের আমার পারমিশন নিতে হবে। তোমার জায়গা সম্পত্তি বলতে কিছুই ছিল না, কোনোদিন করতেও পারোনি। যা করার মা করেছে। উত্তরের জমিটা সেটাও তুমি রাখবে না বাবা। কত টাকায় বিক্রি করেছো? ভালো দামই পেয়েছি। সেটাই জানতে চাচ্ছি, কত টাকায়? 20 লাখ। 20 লাখ? 20 লাখ টাকা? যে জমির দাম 45 থেকে 50 লাখ টাকা আছে, সেটা তুমি 20 লাখ টাকায় বিক্রি করে এসেছো? তাড়াহুড়ো করে বিক্রি করতে হয়েছে তো, একটু কম দামে পেয়েছি। একটু কম? যাই হোক, তোমাকে কোনো কিছু বলে কোনো লাভ নেই বাবা। তুমি শোধরাবে না। সারা জীবন নিজের বুদ্ধিতে তুমি কাজ করেছো, কারোর সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন তুমি মনে করো। আর এরকম কাজ তুমি ভবিষ্যতেও করবে। টাকা পয়সা নিয়ে তোমার প্রতি বিন্দুমাত্র আস্থা আমার নেই। ইলা, তুই কাঁদিস না। মায়ের স্মৃতি যেখানে বাবার মনে কোনো দাগ কাটেনি, সেখানে তোর কান্না পুরোপুরি অর্থহীন। শোনো বাবা, তোমার বড় লোন 5 লাখ আর 3 লাখ টাকা। আর এদিক ওদিক কত আছে? দু লাখ টাকা। তার মানে 10 লাখ। এই 10 লাখ টাকা দেনা শোধ করে আর বাকি 10 লাখ টাকা 2 ভাগ করে ইলা আর ইমরানের নামে ব্যাংকে রেখে দেবে। ইমরান ওই টাকা দিয়ে তার পড়ার জন্য খরচ করবে, আর ইলার টাকা ইলার যা খুশি তাই করবে। আরেকটা কথা বাবা, ভেবেছিলাম একটু সময় নিয়ে বলবো, কিন্তু এত কিছুর পরে কোনো কিছুতেই আর কিছু যায় আসে না। কথাটা বলেই ফেলি। আমি নাইলার সাথে বেলজিয়াম চলে যাচ্ছি। সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে। ভাই, আমারও মনে হয় এরই মধ্যে সুইডেনে হয়ে যাবে। তাহলে তো হলোই। একটা ছোট্ট বাসা ভাড়া করে দিয়ে যাবো, যেখানে বাবা আর ইলা থাকবে।
সবাই চলে যাবে? সবাই চলে যাবে? আমাদের উপস্থিতি তোমার জন্য কখনোই অর্থবহ হয়নি বাবা। এরা আমরা চলে যাচ্ছি। দেখা চল। দূরে কোথায়, দূরে 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 কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে যে বাসতে বাতাস কাঁদে সেই ইকবাল আর ইমরান দুজনেই আমাকে এড়িয়ে চলতো। ইকবাল তো আসতোই না, আর ইমরানের সঙ্গে চোখাচোখি হলেই ও চোখ নামিয়ে ঘরে ঢুকে যেত। সান্ত্বনা একটাই ছিল, আমার ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল, বেশ ভালো। সরি ভালো, সরি, এক্সট্রিমলি সরি। এভাবে কাজ করতে করতে একদিন বুড়ো হয়ে যাবে, তখন চুল পেকে সাদা দাগ পড়ে যাবে, এরপর আর কিন্তু কিচ্ছু হবে না। আমার কিচ্ছু হবে না ভাবি, আমি এভারগ্রিন। বলেছে তোমাকে, বাসা আর অফিস, কাজ আর কাজ, এছাড়া কি আর কোনো জীবন আছে তোমার? আচ্ছা, তোমার কি নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না? আমাকে নিয়ে টেনশন করার কিছুই নেই, আমি তো সব কিছু আমার মতো করে করছি। বাবা ইমরানের খেয়াল রাখছি, প্রফেশনাল লাইফে এগিয়ে যাচ্ছি, আমি ভালো আছি আমার মতো করে। তাই বুঝি, কিন্তু তোমার খেয়াল রাখার কি কেউ আছে? আমি তো বেশ আছি, একেবারে হাট্টা কাট্টা স্বাস্থ্যবান। শোনো নন্দিনী, পাশ কাটিও না, তুমি তো মাদার তেরেসা না। আজ হোক কাল হোক, সাথে তো একজন লাগবে, তখন দেখবে সব কিছু কেমন রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে। তুমি আমার বিয়ে দিয়েই ছাড়বে, তাই না? আমার পরিচিত একজন আছে, আহসান, দারুণ ভালো, ওর ছবি আমি তোমাকে ইনবক্স করে দিচ্ছি। এবার অন্তত বিয়ের জন্য রাজি হও। ছবি দেখতে হবে না, যাও রাজি। দারুণ ভালো বলে কথা। খামখেয়ালি করো না তো, সত্যি সত্যি বলো তো, নাকি তোমার পছন্দের কেউ আছে? বেলা যায়